জাতীয় নির্বাচনে বিজয়ী এমপি এবং সম্ভাব্য নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা তথ্য জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। যশোয়া, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে কি কি তথ্য আছে? জি মাকসুম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর যারা নির্বাচিত সংসদ সদস্য আছেন তারা শপথ নেবেন। তবে তার থেকেও বেশি চোখ এখন দেশের মানুষের বিকেলে যে শপথ অনুষ্ঠানটি হবে সেখানে, কারণ কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, কারা হতে যাচ্ছেন মন্ত্রিসভা এবং কাজ কিভাবে বিএনপি সরকার গঠন করবে, সরকারটি কিভাবে সাজাবে, সেই আলোচনা রয়েছে। আমরা একটু বিভিন্ন তথ্য উপাত্তের উপর ভিত্তি করে সেই তথ্যগুলোই জানানোর চেষ্টা করবো। একটু শুরুতেই নজর দিতে চাবো বিএনপির যে শীর্ষ নেতা রয়েছেন চেয়ারম্যান তারেক রহমান, তার দিকে। তিনি এবছর 2টি আসন থেকে লড়েছেন, প্রথমবারের মতো তিনি নির্বাচন করেছেন। তিনি 2টি আসনেই জয়লাভ করেছেন আমরা জানি, এবং তিনি একটি আসন এরই মধ্যে ছেড়ে দিয়েছেন, সেটি হচ্ছে বগুড়া 6 আসন, এবং সেই আসনটি নির্বাচন কমিশন ইতিমধ্যে শূন্য ঘোষণা করেছেন। এবং তার বিভিন্ন তথ্যের দিকে যদি একটু তাকাই, আমরা জানি 1988 সালে বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিক রাজনীতি শুরু করেন তারেক রহমান, এবং 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হন, এবং 2009 সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন, এবং 2018 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, এবং বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এরপর আমরা যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম যে 2026 সালের আগে এখন পর্যন্ত কখনো তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। এবছরই তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করেন, জয়লাভ করেছেন। এবং এরপর একটু বলতে চাই আরও একজন হেভিওয়েট নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি ছিলেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, এবং তার বিভিন্ন বিষয়, তার রাজনৈতিক যে ক্যারিয়ার সেখানে যদি একটু নজর দিই, রাজনীতিতে আসার আগে তিনি বিসিএস প্রশাসনে ক্যাডার কর্মকর্তা ছিলেন। তিনি 1991 সালে বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে রয়েছেন, সেই তথ্যটি কিছুক্ষণ আগে বলছিলাম। বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন। 5 বার জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করে 3 বার সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। এবছর অংশগ্রহণ করেছিলেন কক্সবাজার 1 আসন থেকে। এরপর যদি আরও একজন হেভিওয়েট বিএনপির নেতার দিকে তাকাই, গয়েশ্বরচন্দ্র রায়, তিনিও সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি একজন পূর্ণকালীন রাজনীতিবিদ, এবং রাজনীতির অভিজ্ঞতায় তিনি অনেক প্রবীণ, অনেক আগে থেকে তিনি রাজনীতি করেন। 1978 সালে তিনি বিএনপিতে যোগ দেন। 1987 থেকে 2002 সালে পর্যন্ত যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে গয়েশ্বরচন্দ্র রায় দায়িত্ব পালন করেছেন, এবং এখন বর্তমানে বিএনপিতে তার রাজনৈতিক অবস্থান হচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এবং এখন পর্যন্ত তিনি 4 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 2 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপরে আরেকজন নেতার দিকে একটু তাকাতে চাই, তিনি হচ্ছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি এবার ঢাকা 8 আসন থেকে লড়াই করেছেন, এবং সবচেয়ে আলোচিত যে আসন ছিল এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে তিনি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী, এবং নানা আলোচনার পর তিনি কিন্তু জয়লাভ করেছেন। তিনি একজন রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী, এবং বিএনপিতে তার পরিচয় হচ্ছে বর্তমানে তিনি স্থায়ী কমিটির একজন সদস্য। ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি হিসেবেও এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন। 5 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 3 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং অন্যতম পরিচালক তিনি, এবং তিনিও মন্ত্রিত্ব পাওয়ার দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে আছেন। এবার একটু আরেকজন রাজনীতিবিদের দিকে তাকাতে চাই, তিনি হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনিও একজন পূর্ণকালীন রাজনীতিবিদ। তিনি 1990 সালে এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে তিনি যোগদান করেছেন, এবং এখন পর্যন্ত 6 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে 4 বারই তিনি জাতীয় সংসদ সদস্য হয়েছেন, এবং তিনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি মন্ত্রিত্ব লাভের দৌড়ে অনেকটা এগিয়ে আছেন। একটু নজর দিতে চাই অন্য যে নেতারা আছেন, তার মধ্যে একজন হচ্ছেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, যিনি ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে 1991 থেকে 95 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বিমান বাহিনী থেকে তার অবসর গ্রহণের পরই তিনি বিএনপিতে যোগদান, এবং 5 বার তিনি এখন পর্যন্ত জাতীয় সংসদে যাওয়ার জন্য লড়াই করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং এর মধ্যে 3 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং 2001 থেকে 2004 সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ তিনি কিন্তু বেশ অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, এবং মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতাও কিন্তু তার রয়েছে। এমনই আরেকজন
আরেকজন আমরা নির্বাচিত সংসদ সদস্য, তার কথা বলবো, এহসানুল হক মিলন। তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ এবং লেখক। তিনি চাঁদপুর 1 আসন থেকে এবছর লড়েছেন। বিএনপিতে আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন তিনি এবং ব্রুকলিন কলেজে শিক্ষকতা করেছেন এবং 90-এর দশকে বিএনপি ইউএসএ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তিনি ছিলেন এবং শিক্ষাক্ষেত্রে আমরা যেমনটা বলছিলাম যে তিনি কিন্তু অনেক আলোচনার ছিলেন তখনকার সময়। তিনি যখন দায়িত্ব পালন করেছেন নকলমুক্ত পরীক্ষার পরিবেশ তৈরির জন্য, শিক্ষাক্ষেত্রের পরিবেশ তৈরির জন্য তিনি অনেক কাজ করেছেন। হেলিকপ্টার নিয়ে সারা দেশে ঘুরিয়ে বেরিয়েছেন। সেই বিষয়গুলো কিন্তু তখন যেমন আলোচনায় ছিল, এখন মন্ত্রিসভা গঠনের আগ মুহূর্তে কিন্তু এহসানুল হক মিলনের সেই বিষয়গুলো আবারও কিন্তু আলোচনায় উঠে এসেছে। অর্থাৎ তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন। আরেকজন বিএনপির হেভিওয়েট নেতার নাম যদি বলি, শহীদ উদ্দিন চৌধুরী। তিনি লক্ষ্মীপুর 3 আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। তিনি একজন রাজনীতিবিদ, বিএনপির যুগ্ম মহাসচিব। পূর্বে তিনি প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং 5 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে 3 বারই তিনি নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সদস্য হিসেবে। এরপরে একটু যদি আরও একজন হেভিওয়েট নেতার দিকে তাকাই, অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি রাঙামাটি থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন। একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতিও ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। 3 বার তিনি জাতীয় সংসদের জন্য নির্বাচন করেছেন, অংশগ্রহণ করেছেন। 2026 সালে প্রথমবার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রিসভার আলোচনায় যে নামগুলো রয়েছে সেই নামগুলোর মধ্যে তিনিও কিন্তু একটি নাম, দীপেন দেওয়ানের নামও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকবার উঠে আসছে গেল কয়েকদিন ধরে। এরপর একটু আরেকজন হেভিওয়েট নেতা আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল 2 আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেছেন। তিনি একজন আইনজীবী ও রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যেমন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তেমন টাঙ্গাইল জেলার বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও তিনি ছিলেন এবং 4 বার এখন পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষা উপমন্ত্রী, শিল্প উপমন্ত্রী এবং তথ্য উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবং তার নামও কিন্তু শোনা যাচ্ছে মন্ত্রী হওয়ার দৌড়ে তিনিও অনেকটা এগিয়ে যাচ্ছেন। আবার একটু ফিরে যাচ্ছে সহকর্মী মাকসুম আলম খানের কাছে। মাকসুম, আপনি দেখছিলেন নিশ্চয়ই যেসব যারা বিএনপির হেভিওয়েট নেতারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু পেছনে পূর্বে তৎকালীন সময় বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন দায়িত্ব কিন্তু পালন দায়িত্বে করেছেন এবং ছিলেন। এখন যদি মন্ত্রিসভায় তাদের মধ্যে অনেকেই থাকবেন, তাদের কাছে আসলে মানুষের আশাকাঙ্ক্ষাও অনেক বেশি। ধন্যবাদ যশোয়া স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জিনা তারা যশোয়া যুক্ত হয়েছিলেন স্টুডিও থেকে।